ক্লাস 9-এর ছেলেদের এই পৃষ্ঠটানের অংশটা একটু আলোচনা করে আজকে। আমরা দেখেছি যে কোনো তরল পদার্থ একটা ধর্ম হলো যে তার উপরিতলে পৃষ্ঠতলটা সবসময় সংকুচিত করতে যায়, যাতে করে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যতটা সম্ভব কম হয়। আর এই যে ধর্মের জন্য এই তরল তার পৃষ্ঠতলকে সংকুচিত করতে চায়, সেই ধর্মটাই হলো তরলের পৃষ্ঠটান। হ্যাঁ, আর এই যেমন একটা ঘটনা যে বৃষ্টির ফোঁটা বা অল্প পরিমাণে পারদ সবসময় দেখবো গোলাকার ধারণ করে। যে একটা বৃষ্টির ফোঁটা যেমন হয়, এটা গোলকাকার হয়। এর কারণও এই তরলের পৃষ্ঠটান দিয়ে আমরা ব্যাখ্যা করব। তার কারণ হলো নির্দিষ্ট আয়তনে একটি গোলক যে আকার, সেই গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়। আর সেই জন্যই বৃষ্টির ফোঁটা বা পারদ এর ফোঁটা গোলকের মতো হয়। আর অভিকর্ষ বলের জন্য যদি ফোঁটাটা একটু বড় হয়ে যায়, তখন দেখবো একটু সামান্য নিচের দিকে মোটা হয়। তা পৃষ্ঠটান এই ধর্মটার সংজ্ঞা তাহলে আমরা কিভাবে দেবো? দুরকম সংজ্ঞা দেওয়া হয়। একটা হলো গুণগত সংজ্ঞা, একটা মানগত সংজ্ঞা। আমরা এবার আসছি মানগত সংজ্ঞার দিকে। যে তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর এবং রেখার উভয় পাশে যে বল কাজ করে তাকে বলা হয় ওই তরলের পৃষ্ঠটান। যেন এখানে দেখো একটা তরলের এটা ধরো একটা তরল আছে, জল আছে, জল একটা তোমার গ্লাসের মধ্যে জল আছে, ভাবো গোল গ্লাস, তার উপরে তলে আমি একটা এবি লাইন টেনেছি। এটা হচ্ছে কাল্পনিক রেখা দিয়ে এই এবি ধরো দৈর্ঘ্য আমি ধরলাম 1 সেন্টিমিটার, তাহলে একক দৈর্ঘ্য হয়ে গেল। এবার ওই রেখার উভয় পাশে লম্ব হবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর, যে পৃষ্ঠতল আছে সেই পৃষ্ঠতলের স্পর্শক বরাবর একটা যে বল কাজ করছে, সেই বলটাকে বলবো আমরা পৃষ্ঠটান। এটাকে এরকম না ভেবে এরকম ভাবে যদি আমরা ভাবতাম, ধরো আমার কাছে গ্লাসের মধ্যে আমি একটা পাতলা বেলুন রাবার টাইট করে রেখে দিয়েছি। হ্যাঁ, একটা পাতলা বেলুন আমি বেঁধে রেখে দিয়েছি। তুমি বলো একটা ছোট্ট যদি আমি ধারালো ব্লেড দিয়ে যদি ছিদ্র করি, তাহলে আমরা দেখতে পাবো ব্লেডটা ছিদ্র করার ফলে এই কি হবে, এটা একটা দাগ বরাবর একটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে। এটা হচ্ছে ওই ঠিক যেমন রাবারের তলটা উপরিতলটা যেমন টান করা হয়, সেই একই রকম ধর্ম দেখা যায় তরলের ক্ষেত্র। এখানে কেন হয় না, সবচেয়ে লব্ধ বল আমরা দেখবো উপরিতলেই ঘটে। সেটা আমরা মলিকুলার থিওরি দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন ধরো আমরা এই ছবিতে দেখো 3টি বিন্দু আছে। এটা একটা তরল, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। এই এ বিন্দু তার আশেপাশে থাকা সর্বোচ্চ যতগুলো অণুকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বল যতটা পর্যন্ত করে তাকে একটা গোলক দিয়ে এঁকেছি। ইংরেজিতে বলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, বাংলাভাবে বলে প্রভাবের গোলক। তা এখান থেকে এইদিকে 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 এদিকে সবাইকে আকর্ষণ করবে, এবং চারিদিকে হওয়ার জন্য যদি যোগ করি আমি 0 হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে ধরো তরল পৃষ্ঠতলের ওপরে সামান্য ওপরে একটা বিন্দুর কথা ভাবছি, তাহলে এই বিন্দুর ক্ষেত্রে এখানে তো কোনো তরলের অণু নাই, তাতে আকর্ষণ করতে না, কেবলমাত্র এই অংশ তরল অণুই আকর্ষণ করবে। আর যদি পৃষ্ঠতলে থাকে, তাহলে দেখো ওই পৃষ্ঠের নিচের দিকে যত অণু আছে সবচেয়ে বেশি আকর্ষণ বল করবে, কারণ ওপর দিকে কোনো অণু নাই। তাহলে পৃষ্ঠতলে থাকা এই বি বিন্দুটা আকর্ষণ বল সবচেয়ে নিচের দিকে বেশি। সেই জন্যই তরল উপরিতলটা কি হচ্ছে, এটা টান করা পর্দার মতো আচরণ করছে। তাহলে আমরা এবার এককে ফিরে যাই। পৃষ্ঠটানের সংজ্ঞা আর একবার বলি। তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর এবং ওই রেখার উভয় পাশে যে বল কাজ করে তাকে বলবো তরলের পৃষ্ঠটান। তাহলে একক কি হবে? বলের একক আর দৈর্ঘ্য একক। বলের একক হলো সিজিএস পদ্ধতি হলো ডাইন, আর দৈর্ঘ্যের একক হলো সেমি, তাহলে ডাইন পার সেমি। আর এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার বা নিউটন মিটার ইনভার্স। মাত্রা কিভাবে লিখবো? পৃষ্ঠটানের মাত্রা, বলের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা। বলের মাত্রা ml/2 - 2, দৈর্ঘ্যের মাত্রা l, তাহলে এর হবে m(t⁻²) মাত্রা। এবার পৃষ্ঠটান সম্পর্কিত কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা প্রথম ঘটনাটা আগেই বলে নিয়েছি যে বৃষ্টির ফোঁটা অল্প পরিমাণে পারদ সবসময় গোলকাকার ধারণ করে। কেন করে? পৃষ্ঠটানের জন্য। কারণ
সবসময় তরল চাইবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যেন যতটা সম্ভব কম হয়, আর গোলকের ক্ষেত্রেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অন্য যে কোনো আকারের তুলনায় কম হয়, সেই জন্যই গোলক আকার হয়। আবার জলের ওপরে যদি সাবধানে পরিষ্কার সূঁচ বা ব্লেড রাখা হয় তাহলে জল ভাসে। এটা আমি একটা ভিডিওতে আগে দেখিয়েছিলাম যে কিভাবে জলের উপর সূঁচ ভাসাচ্ছে। আমি আশা করেছিলাম যে তোমরা ওই ভিডিওতে দেখার পর তোমরা বলবে যে স্যার কেন হয় তার ব্যাখ্যা করুন, তখন আমি পৃষ্ঠটান পড়াবো, কিন্তু তোমাদের আগ্রহ দেখতে পেলাম না, তাই নিজে থেকেই এখন তার ব্যাখ্যা দিতে গিয়ে পৃষ্ঠটান বলছি। তা সূচের ব্যাখ্যা ভিডিওটি তোমরা দেখে নিয়েছো। এবার আমি বলছি যে ব্লেড কি করে ভাসে। তো ব্লেডও যদি আমি রাখি তাহলে এই ধরো এই অংশটা একটা ব্লেড, তা এই যখনই জলের উপর থাকবে ভালো করে লক্ষ্য করে দেখবে যে এই স্পর্শ তলগুলো একটু সামান্য বসে গিয়েছে, আর এই বসে যাওয়ার জন্য জল এবং ব্লেডের বা স্টিলের এই যে আকর্ষণ বল এবং স্টিলের আকর্ষণ বল চেয়ে বেশি, এই জন্য আমরা দুটো বলের ধারণা দেবো পরে। তাই এখানে পৃষ্ঠটানটা এই দিকে কেয়ার করে, এই দিকে কেয়ার করে, এই লব্ধ পৃষ্ঠটানটা ওপর দিকে কাজ করে, আর কি কাজ করে নিচের দিকে ওজনটা। এখন যদি এই ওপর দিকে প্রবণতা বল এবং পৃষ্ঠটানের লব্ধি যদি ওজনের চেয়ে বেশি হয়ে যায় তখন সে কি হবে, ভাসবে। আমরা ভাসানোর শর্তে জানি। তাহলে ব্লেড রাখলে ব্লেডের উপর তরল একটা বল প্রয়োগ করে তাকে বলে প্রবণতা বল। আর কি হয় না ওই স্পর্শ তলে পৃষ্ঠটানটা কাজ করে। তাহলে পৃষ্ঠটানগুলো লব্ধি এবং পৃষ্ঠটানের লব্ধি কেন না, একটা তল তো নাই, এই যে যেখানে যেখানে স্পর্শ করছে, এই চারিদিকে যেখানে যেখানে স্পর্শ করছে সেই স্পর্শ তলগুলো বরাবর কি করছে, পৃষ্ঠটান কাজ করছে চারিদিকে। সেই জন্য তাদের লব্ধি এবং প্লবতা বল এদের সমষ্টি যদি ওজনের চেয়ে বেশি হয় তখন কি করছে, ভাসছে। সূচের ক্ষেত্রেও সেই একই রকম ব্যাখ্যা। আবার একটা ঘটনা দেখবে, কর্পূরের ছোট টুকরোকে যদি জলে ফেলা হয় তাহলে সেটা এলোমেলো ভাবে নাড়াচাড়া করে। কেন এলোমেলো ভাবে নাড়াচাড়া করে না, কর্পূর জলে দ্রবীভূত হলে জলের পৃষ্ঠটান কমিয়ে দেয়। আমরা দেখব কিছু কিছু প্রভাব আছে, জলের যে স্বাভাবিক পৃষ্ঠটান আছে, জলের মধ্যে যদি কর্পূর যে অংশটা মিশে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, সেই অংশটা পৃষ্ঠটান কমে যাবে। আর কর্পূরের আকার তো নির্দিষ্ট জ্যামিতি আকার নয়, সেই জন্য এই অনিয়মিত আকারের জন্য বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়। ধরো এখানে ছোঁচালো অংশ আছে, এই অংশটা আছে, তো এই অংশটা বেশি দ্রবীভূত হয়েছে, তাহলে এখানে পৃষ্ঠটান কম, আর এই অংশে কম দ্রবীভূত হয়েছে, তাহলে এখানে পৃষ্ঠটান বেশি হবে। আবার ও তো সবসময় সমস্ত অসম অংশগুলোতেই তোমার পৃষ্ঠটান কমে যাচ্ছে, আর অন্যান্য অংশের পৃষ্ঠটান বেশি হবে। এই যে দুই ধরনের বল, একটা হচ্ছে অসম বল বলছি, ক্রিয়া করার জন্য কি হয়েছে, এটা এলোমেলোভাবে নাড়াচাড়া করছে। তা এই ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য এমন হয় আমাদের আগে আর একটা বলের ধারণাটা দিলে তখন আমাদের পরিষ্কার হবে, সেটা কিসের, সংশক্তি এবং আসঞ্জন বল। মনে রাখবে সংশক্তি বল বা কোহেসিভ, ইংরেজি বলে কোহেসিভ, আর আসঞ্জন বল অ্যাডহেসিভ। যে কোনো আঠার গায়ে দেখবি লেখা থাকে অ্যাডহেসিভ, মানে ওটা দুটো জিনিসের মধ্যে জোড়া লাগিয়ে দেবে। আর সংশক্তি বল কোহেসিভ। মনে রাখবে এই দুটো বল কিন্তু মহাকর্ষজনিত আকর্ষণ বল নয়, এবং এদের ক্রিয়া খুব কম দূরত্ব, মানে 10⁻⁷ সেন্টিমিটার দূরত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তা একই পদার্থের দুটি সমধর্ম অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে সংশক্তি বল। যেমন ধরো তোমার কাছে 1 গ্লাস জল আছে, সেই 1 গ্লাস জলের মধ্যে আমরা জলকে যদি ভালো করে লক্ষ্য করি দেখবো উপরিতলটা এরকম সামান্য লোয়ার মেনিসকাস বলে, এটা মেনিসকাস উপরিতলটা খাল হয়ে যাবে আর কি, ভালো করে লক্ষ্য করলে। এই পাশে দেখবে একটু জল যেন উপরে উঠেছে, একটু জল যেন উপরে উঠেছে, ভালো করে দেখবে। সরু গ্লাস হলে বা সরু কাঁচের টিউব হলে আরো স্পষ্ট বোঝা যাবে। যেমন থার্মোমিটারের ক্ষেত্রে যেমন আমরা পারদের ক্ষেত্রে দেখি এরকম হয়ে যায়, তেমনি জলের ক্ষেত্রে আমরা দেখবো এইরকম হয়ে যাবে। কি হবে, জল ডাইলে সরু নলে এরকম হয়ে যাবে। মাপনি চোখ থাকলে দেখবে এখানে উঁচুটা আমরা বলি তলা পাটটা নিতে। তো যাই হোক, তা একই ধরনের কি না জল, এটা জল আছে, তাহলে জলের অণুগুলো নিজেদের মধ্যে এই এই অংশে নিজেদের মধ্যে যে আকর্ষণ বল তাকে বলছি সংশক্তি বল। আর জলটা কোথায় আছে, কাঁচা আছে, তাহলে জলের অণু কাঁচের অণুর মধ্যে যে ক্রিয়াশীল বল সেটাকে বলবো আসঞ্জন বল। তাহলে একই পদার্থের দুটি সমধর্মী অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলে সংশক্তি বল। আর একটি পদার্থ ভিন্ন ধর্মী অপর একটি পদার্থের সংস্পর্শে থাকলে, মানে জল যখন কাঁচের সংস্পর্শে থাকছে তখন ওই স্পর্শতলের দুই পাশে কি আছে, এখানে জল আছে, এখানে কি আছে, কাঁচ আছে, তা দুটো ভিন্ন ধর্মী
পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলছি আসঞ্জন বল। তোমরা বুঝতে পারছো এই অঞ্চলে আসঞ্জন বলটা অনেকটা বেশি, সেই জন্য কি হয়েছে, একটু উঁচুতে উঠে গিয়েছে। আর পারদের ক্ষেত্রে কি হয়, এদের সংশক্তি বলটা অনেক বেশি। এই কাঁচ এবং পারদ অপেক্ষা আকর্ষণ বল অপেক্ষা কাঁচ এবং পারদের মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন অপেক্ষা পারদের নিজেদের অণুদের মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অনেক বেশি। সেই জন্য পারদ কি হয়, এরকম আপার মেনিসকাস গঠন করে, এরকম উঁচু হয়ে যায়। আমরা থার্মোমিটার পাট নেওয়ার সময় ভালো করে দেখবো যে উপরে পাটটা নেই, আর মাপনি চোঙে সরু মাপনি চোঙ থাকলে তখন দেখবো জলের ক্ষেত্রে এই নিচে লোয়ার মেনিসকাস হয়ে যায়, এরকম খাল হয়ে যায়, এই পাশটা তোমার উঁচু হয়ে যায়। এরপর আমরা আসছি যে এই যে সংশক্তি বল কি হলে কে কাকে ভিজায় আর কাকে ভিজায় না, সেই ব্যাপারটা। ধরো আমার কাছে একটা কঠিন আছে, হ্যাঁ, সেই কঠিন পদার্থের সংস্পর্শে রাখা আছে একটা তরল পদার্থ, মানে সোজা করে একটা গ্লাসের মধ্যে জল আছে ভাবো, আর একটা সরু কাঁচের নালের মধ্যে পারদ আছে ভাবো। তা এখানে এই তরল সংশক্তি বল ওই কঠিন এবং তরল অণুর মধ্যে আসঞ্জন বলের চেয়ে যদি বেশি হয়, তাহলে পদার্থটি কঠিন পদার্থকে ভিজিয়ে দেয় না, যেটা এই ক্ষেত্রে হয়েছে। মানে এদের সংশক্তি বলটা জলে জলে সংশক্তি বল, আর জলের সঙ্গে কাঁচার হলো আসঞ্জন বল। এই সংশক্তি বল অপেক্ষা আসঞ্জন বলটা বেশি, সংশক্তি বল অপেক্ষা আসঞ্জন বলটা বেশি, সেই জন্য এটা ভিজিয়ে দিয়েছে। আর এখানে সংশক্তি বলটা আসঞ্জন বল অপেক্ষা কম, সেটা জন্য এটা ভেজায় না। তার মানে কাঁচ আর যখন পারদে রাখবো কাঁচের মধ্যে পারদ, তখন কি করবে, পারদ কাঁচকে ভিজাবে না। কিন্তু কাঁচের পাত্রে যদি আমি কি রাখি, জল রাখি, তাহলে কি হবে, জলটা কি করবে, কাঁচকে ভিজিয়ে দেবে। কারণ জল এবং কাঁচের মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বলটা বেশি জলের নিজেদের মধ্যে সংশক্তি বল অপেক্ষা। এই ঘটনা দিয়ে, এই ব্যাল দিয়ে আমরা বিভিন্ন রকম আরো অন্যান্য ঘটনা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো জলের উপর যদি 1 ফোঁটা তেল ফেলা হয়, তাহলে দেখবো তেলটা কি করে, ছড়িয়ে পড়ে। কেন ছড়িয়ে পড়ে না, এখানে তেল অপেক্ষা জলের পৃষ্ঠটান বেশি, আর এই টানের ফলেই তেল জলের উপর ছড়িয়ে পাবে। আমরা এটাকে অন্যভাবে বলবো যে তেল আর জল এদের মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বলটা অনেকটা বেশি, কার তুলনায়, জলদের নিজেদের মধ্যে বা তেলদের নিজেদের মধ্যে সংশক্তি বল অপেক্ষা। তাহলে তেল অণুগুলো, এখানে ধরো তেলে ফুটা আছে, তেল অণু নিজেদের মধ্যে ক্রিয়াশীল যে সংশক্তি বল তা অপেক্ষা তেল এবং জলের মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বলটা বেশি। সেই জন্য তেলটা কি করছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। তেল দিয়ে দিবে, তেলটা দেওয়ার সাথে সাথে চারিদিকে তরলের চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ তেলের অণুগুলোর নিজেদের মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা তেল এবং জল দুটো ভিন্ন পদার্থ, এদের মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বলের মানটা বেশি হয়, সেই জন্য এটা ছড়িয়ে পড়ে। আর যদি উল্টোটা ঘটে, যদি আমি ধরো এই তেল আছে তোমার কাছে, ধরো তেল আছে, এই তেলের মধ্যে জলের ফোঁটা ফেলে দিলে, এটা তেল আছে আর তুমি জল ফেললে, আর এখানে আগেটা বললাম জল আছে আর তেল ফেললে, জলের মধ্যে তেল ফেলে কি হয়, ছড়িয়ে যায়। আর তেলের উপর যদি 1 ফোঁটা জল ফেলা হয়, তখন সেটা দেখবো ছোট্ট হয়ে গিয়েছে। কারণ জল অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বলটা তেল এবং জলের মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল অপেক্ষা বেশি। বুঝতে পারলে? তাহলে প্রথম ঘটনা হলো জলের উপর তেল ফেললে তা ছড়িয়ে পড়ে, কারণ তেলের অণুদের নিজেদের মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা তেল এবং জলের মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল অনেক বেশি হয়, সেই জন্য তেলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর তেলের মধ্যে যদি 1 ফোঁটা জল ফেলা হয়, তাহলে জলটা বিন্দু আকারে গোলকাকার আকারে থেকে যায়, সংকুচিত হয়ে যায়। তার কারণ হলো জলের অণুগুলো নিজেদের মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অনেক বেশি, কার তুলনায়, জল এবং তেলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল তুলনায়। এই একই রকম ঘটনা আরো ঘটে যে প্রাচীনকালে ঝড়ের সময় সমুদ্রে যখন ঢেউ হতো, তখন ঢেউকে শান্ত করার জন্য কি করতো, নাবিকরা সমুদ্রের উপর তেল ঢেলে দিত। তাহলে কেন এটা করা হতো না, এই তেল কি করবে, আমরা জানলাম যে তেল কি হয়, ছড়িয়ে পড়ে। তো যখনই ছড়িয়ে পড়বে, এই তেলটা বাতাসের বেগে কি করবে, ওই ঢেউর মাথার দিকে চলে আসবে। আর তৈলাক্ত জল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি। জলের সঙ্গে যখনই একটা অশুদ্ধি মিশানো হয়েছে তেল, তখনই তার পৃষ্ঠটান মানটা কমে গেছে। বাতাসের অমিকে তেল তো এই ঢেউর সামনের দিকে চলে এসেছে, আর এখানে পৃষ্ঠটানটা কি করছে, কমিয়ে গিয়েছে।
আর পেছন দিকে বিশুদ্ধ জল আছে, সেখানে পৃষ্ঠটান অনেকটা বেশি, সেই জন্য পিছনের দিকে পৃষ্ঠটান কি করবে, ঢেউটাকে নিচের দিকে নামিয়ে দেবে, যেই জন্য ঢেউ আর বেশি উঁচুতে উঠতে পারবে না। আবার তোমরা এইটি নিজেরাই দেখবে, আমি করার চেষ্টা করলাম কিন্তু আবার ভিডিও বড় হয়ে যাবে বলে করছি না, যে একটা তুলি নেবে, রং করা তুলিগুলো, সেই তুলিগুলো তোমার জলে ডুবাবে, দিয়ে দেখবে তুলির আঁশগুলোর ফাঁক হয়েছে, ফাঁক ফাঁক হয়ে আছে, আর যখন তুলিটা জল থেকে তুলে আনবে তখন দেখবে আঁশগুলো কাছাকাছি চলে আসছে। তার কারণ হলো এখানে যে যখনই এই রং করা তুলিটা জলের বাইরে আনবো তখন তুলির আঁশের মধ্যে কি থেকে যায়, জলের পাতলা স্বর লেগে থাকে, আর জলের পৃষ্ঠ টানের জন্য তার ক্ষেত্রফলের সংকোচন ঘটবে, সেই জন্য আঁশগুলো খেয়ে কাছাকাছি চলে আসে। এই একই রকম ঘটনা আরো অনেক আছে, যেমন ধরো আমরা এটা তো দেখতেই পাই যে আমাদের বালতির জলের মধ্যে ধরো একটা গামছার একটা টুকরো একটা অংশ ডুবে গেছে, তখন কি হবে, জল দেখবো এই সরু সরু শিক্ষু ছিদ্র দিয়ে উপরে উঠে আসে। যে জন্য কোনো হ্যারিকেনে দেখবে তেল থাকে তো, যে কি রাখা হয়, একটা ফিতে রাখা হয়, ফিতেটা তো কাপড়ের, যে ফিতের মধ্যে দিয়ে কি হয়, তেল হয়, এখানে তো জলে, তাহলে তেলটা যায় কি করে, এখানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে কি হয়, তোমার তরল উপরে উঠে আসে। এটারও ব্যাখ্যা পৃষ্ঠটান দিয়েই করা হয়। এটা আমাদের সিলেবাস অত নাই, সেই জন্য আমরা বলছি না, অত যাচ্ছি না। এই সরু যদি নল থাকতো, ধরো এখানে যদি আমি একটা তরলে চুবাইতাম, তাহলে দেখতাম তরলটা কিছুটা উপরে উঠে আসতো, মানে এটা ধরো জল, এটা সরু নল ডুবেছি, জলটা একটু উপরে উঠবে, তার কারণ হলো এখানে ক্রিয়াশীল পৃষ্ঠটান। এই যে দুই স্পর্শতলে দেখি করছে কি, পৃষ্ঠটান কাজ করছে, পৃষ্ঠটান যেন উপরে তুলে আনছি। তা এরকম প্রচুর ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমি যে কটা বললাম সে কটা ছাড়াও আরো অনেক ঘটনা আছে, সেগুলো তোমরা ভালো করে ব্যাখ্যাগুলো পড়বে। এবার আসি যে পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন বিষয়। কি কি প্রভাব বিস্তার করে? প্রথমত উষ্ণতা যদি বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠটান কমে যায় সাধারণত। দূষণ, তরল পদার্থে কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠটান কমে যায়, যেমন আমরা দেখলাম জলের মধ্যে তেল মিশালে তার পৃষ্ঠটান কমে যায়। দ্রবীভূত পদার্থে বস্তুর উপস্থিতি, তরলে যদি অজৈব পদার্থ দ্রবীভূত থাকে তাহলে ওই তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়, আর জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। যেমন ধরো যদি জলের মধ্যে নুন মিশানো হয় তখন তাহলে এটা অজৈব পদার্থ, তাই পৃষ্ঠটান বেড়ে যাবে, আর জলের মধ্যে যদি সাবান গুলি তাহলে ওর পৃষ্ঠটানটা কমে যাবে। আবার জলীয় বাষ্পের উপস্থিতি, যে তরলের উপরে যদি জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকে তাহলে পৃষ্ঠটানটা দেখবো কমে যাবে, আর তরল পৃষ্ঠে যদি তড়িৎগ্রস্ত হয় তাহলে তার পৃষ্ঠটানটাও কমে যায়। এইগুলো হলো তোমার মূলত পৃষ্ঠটান সংগত ক্লাস 9 সিলেবাসে এইটুকুই আছে।